বৈশাখী ঝড়ের সাথে ভারী বৃষ্টিতে কয়েক জেলায় জলাবদ্ধতা, রাজধানীর বিভিন্ন সড়কেও পানি, ভোগান্তিতে পথচারী। লালমনিরহাটে হাত পা বাঁধা ও মুখে বালু ভর্তি অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার। নাটোরে স্কুল ছাত্রী জুই হত্যার বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। জঘন্য ঘটনা ঘটাইছে, তাদের সুষ্ঠু বিচার চাই আমরা। মানিকগঞ্জে মোটিভ শিল্পীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ ছাত্রলীগের ৮ কর্মীকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ, রাজনীতিকরণ না করার আহ্বান মানবেন্দ্র ঘোষের। করা হয় বা সোসাইটিতে ডমিনেট করবার চিন্তা করা হয়, এটা খুবই দুঃখজনক। পটুয়াখালীর বাউফলে রাতের আধারে টর্চ জেলে চলছে সড়ক উন্নয়ন কাজ, অনিয়ম আড়াল করতে এমন অভিযোগ স্থানীয়দের। কাজ করলে এদের সুবিধা হয়, যেরকম মন চায় এরকম করে যেতে পারে। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আছে, আর উপরে নাই, কোনো জায়গায় নেই। রাস্তাটা আপনার 42 সেন্টিমিটার পেজ ঢালবে, সেখানে 25 থেকে 30 সেন্টিমিটার তারা পেজ ঢালতেছে। বেনাপোল স্থলবন্দরে বেড়েছে চোরের উৎপাত, উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়ী সমাজে, নিরাপত্তা জোরদারের আশ্বাস বন্দর কর্তৃপক্ষের। গোপালগঞ্জে বৈশাখী মেলায় সনাতনদের ঐতিহ্যবাহী চড়ক ঘুল্লির আয়োজন, হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছে আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের সাথে ভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে ফেনী সহ কয়েক জেলায় দেখা দেয় জলাবদ্ধতা। রাজধানী ঢাকার বিভিন্ন সড়কেও জমে যায় পানি, এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। তবে প্রকৃতি শীতল হওয়ায় স্বস্তি আছে জনমনে। ভোরের আলো মাত্রই ফুটেছে, হঠাৎ জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব, সাথে প্রচণ্ড শিলাবৃষ্টি। স্থানীয়রা জানান, দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়নের টানা ঘণ্টাখানেক ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু টিনের বাড়িঘর, ফসলেরও ক্ষতির শঙ্কা করছেন অনেকে। শিলাবৃষ্টি হওয়ার কারণে আমাদের ধান ক্ষেতের অনেক সমস্যা হয়েছে, সিজা পড়ে গেছে, ধানের শীষ মনে হয় গেছে, আপনার ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কালবৈশাখীর ঝড়ের সাথে ভারী বৃষ্টি হয়েছে নাটোরেও। এতে জীবনযাত্রা ব্যাহত হলেও প্রকৃতিতে নেমে আসে শীতলতা। বৃষ্টি হয়েছে কুমিল্লা, পাবনা, মাগুরা সহ বিভিন্ন জেলাতেও। ফেনী শহরের নিচু এলাকাগুলোতে দেখা দেয় জলাবদ্ধতা, সড়কে জমে যায় পানি। একই চিত্র ছিল রংপুরেও। আজকে 40 মিনিটের বৃষ্টিতে আমার দোকানে পানি ঢুকে গেছে এবং রাস্তায় পাটু পানি হয়ে গেছে। ড্রেনেজ সিস্টেমের দুর্বলতা এবং এই ড্রেনগুলো পরিষ্কারের যথেষ্ট ঘাটতি কারণে গত 7-8 বছরে এলাকার মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। দুপুরে ঘণ্টাখানেক মুষলধারে বৃষ্টি হয়েছে রাজধানীতে। এতে কালশী, মিরপুর সহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যায়। ভোগান্তিতে পড়েন পথচারী ও এসএসসি পরীক্ষার্থী। 10 মিনিট বৃষ্টি হলেই কালশী রোড মনে করেন পুরো বন্যার মতন একটা অবস্থা হয়ে যায়। যে আসে কাজ করে, কাজ তো হয় কিন্তু সমস্যার সমাধান হয় না। রোড বানানোর আগে আমাদের এত পানি জমতো না, এখানে যেভাবে হোক চলে যায়। তো এই রোড বানানোর পর, এই রোড ঠিক করার পর আরো পানি জমে যায়। কোনো বর্ষা আসে নাই, বর্ষার আগে যদি এ ধরনের অবস্থা হয়, বর্ষার পরে কি হবে? আগামী রোববার পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। লালমনিরহাটের কালীগঞ্জে একটি ভুট্টা ক্ষেত থেকে হাত
পা বাঁধা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলায় ভোটমারি ইউনিয়নের শৈলমারি চরের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় স্কুল ছাত্রী জান্নাতি আক্তারকে বাসায় রেখে কিছুটা দূরে বাবার বাড়িতে যান তার মা ফাতেমা বেগম। এ সময় বাড়িতে অন্য কেউ ছিল না। কিছুক্ষণ পর ফিরে এসে বাড়িতে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন ফাতেমা। পরে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে জান্নাতির মরদেহ দেখতে পান তিনি। এ সময় মেয়েটির মুখে বালু ভর্তি অবস্থায় 2 হাত পা পেছন থেকে বাঁধা ছিল, ভাঙা ছিল একটি হাত ও একটি পা। কানেও পাওয়া যায় আঘাতের চিহ্ন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় হত্যা মামলা করেছে শিশুটির বাবা ফজু মিয়া। এলাকার যে আমি বাস করি, কারোর সাথে আমার কোনো কথাটা যে 2 নম্বর কথা তাও নেই। আমার বাড়ির সামনে বুটিয়া বাড়ি দেখি শব্দ হয়েছে, খুব শব্দ হয়েছে। এখন যে দেখি আমার মেয়ে এইরকম করে ফেলেছে, মারি ফেলেছে। কি অপরাধ ছিল ছোট্ট জুয়ের? পাশের জেলার নির্জন স্থানে নিয়ে কেন বিভৎসভাবে এই হত্যা? এসব প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না মা মোমেনা খাতুন। মেয়েকে হারিয়ে পাগল প্রায় নাটোরের হতভাগা পরিবারটি। হত্যার বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসীও। পুলিশ বলছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে তদন্ত। কোনো সান্ত্বনাতেই থামছে না মায়ের কান্না। 7 বছর বয়সী আকলিমা আক্তার জুইকে হারিয়ে দিশেহারা মোমেনা খাতুন। ঘরে পড়ে আছে মেয়ের পোশাক, বইপত্র, খেলনা। তার মাঝেই সন্তানকে খুঁজে ফিরছেন মা, নির্বাক পরিবারের বাকি সদস্যরাও। গলায় ডিবিদি মারিছে, অ্যাসিড দিছে, গাড় ভেঙে দিছে, কম কষ্ট দিয়ে মারে নাই আমার মেয়ে। আমার মেয়ের গায়ে একটা তেলা মুখা উঠলি আইটা চেক কর পারে, এত কষ্ট দেখিয়ে মারলো। জুই আমার ছোট বোন, সারা ঘর জুড়ে তার স্মৃতি। যেদিকে তাকাচ্ছি তার বই খাতা, জামা কাপড়। সালটা যেভাবে আমার মাঝে টেনে হারা যাবে চিন্তা করে। নাটোরের বড়াইগ্রামের গারফা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে জুই। শিশু হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। বিচার দাবিতে বিক্ষোভে নেমেছেন তারা। সমস্ত গ্রাম এলাকাবাসী, চাটমোহর থানা ব্যাপী এবং বড়াইগ্রাম থানার সবাই শোকাহত। আমাদের লাতিনের সাথে খেলেছে, ডাকিছে দাদা কয়া। এখন সে এখন কি কারা এই ভুট্টার ভুঁই মারি ঠিক আছে, তো জঘন্য ঘটনা ঘটাইছে, তাদের সুষ্ঠু বিচার চাই আমরা। বড়াইগ্রামের পার্শ্ববর্তী উপজেলা পাবনার চাটমোহর। সেখানকার রামপুর বিল এলাকাটি একেবারেই নির্জন। ভুট্টা খেতে পাওয়া যায় জুয়ের বিবস্ত্র মরদেহ। পুলিশ বলছে, পরনের প্যান্ট গলায় পেঁচিয়ে হত্যা করা হয়েছে শিশুটিকে। পরে দাহ্য জাতীয় কিছু দিয়ে মুখমণ্ডল ঝলসে দিয়েছে খুনিরা। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে ধর্ষণের শিকার কিনা। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা বিষয়টা দেখতেছি এবং আমরা মাঠে আছি। আমাদের সাদা পোশাকে অফিসাররা মাঠে আছে, আমরা পোশাকে মাঠে আছি। নিশ্চয়ই অতি দ্রুততম সময়ের ভিতর আমরা এই খুনিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। গেল মঙ্গলবার রাতেই শিশুটির মা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। বুধবার ময়না তদন্ত শেষে নিজ গ্রামে দাফন করা হয়েছে জুইকে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। এদিকে পাবনায় শিশু শিক্ষার্থী জুই হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকালে চাটমোহর উপজেলার কাটাখালী বাজারে প্যাসিফিক একাডেমি এই কর্মসূচি আয়োজন করে। মানববন্ধনে অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অনেকে বক্তব্য রাখেন। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে রাজনীতিকরণ কিংবা দলীয়করণ না করার আহ্বান জানিয়েছেন নববর্ষে আনন্দ শোভাযাত্রায় মোটিভ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষ। মানিকগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানান মানবেন্দ্র। দুপুরে তার পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান ও জেলা প্রশাসক ডক্টর মানুয়ার হোসেন মোল্লা। পুড়ে যাওয়া
ঘর পুনর্নির্মাণের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও জড়িতদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দেন তারা। এদিকে বাড়িতে আগুন দেওয়ার মামলায় এখন পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের 8 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের 7 দিনের রিমান্ড চেয়ে পাঠানো হয়েছে আদালতে। মঙ্গলবার মধ্যরাতে মানিকগঞ্জ সদরের গড়পাড়ায় মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। যারা করেছেন তাদের প্রতিও আমি সবিনয় অনুরোধ করছি যে এভাবে আসলে কাউকে হয়রানি করবেন না। আমি খুবই আমি মানে এটা উচিত না। সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি খুবই সহমর্মী আছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই ঘরটি জেলা প্রশাসনের মাধ্যমে পুনর্নির্মাণ করে দেয়া হবে। পরিবার এবং তার যে নিরাপত্তা যথাযথভাবে কিভাবে আরো ভালো মতো করতে পারে, যারা দুষ্কৃতিকারী তারা যাতে শনাক্ত হয় এবং আইনের আওতায় আনে, এই বিষয়ে তাদের তদারকি করার জন্যই মূলত এসেছি। পটুয়াখালীর বাউফলে রাতের আধারে টর্চ জেলে চলছে সড়ক প্রশস্তকরণের কাজ। স্থানীয়রা বলছেন, লোকচক্ষুর আড়ালে প্রকল্পের কাজে অনিয়ম আর দুর্নীতি করতেই এমন পদ্ধতি গ্রহণ করেছে ঠিকাদাররা। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদাররা। দায় সারা জবাব সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও। দিনের আলো ফুরিয়েছে ঢের আগে, চারদিকে রাতের নিকষ অন্ধকার। এরই মধ্যে টর্চ জেলে চলছে সড়কের প্রশস্তকরণের কাজ। কিন্তু এর কারণ কি? রাস্তায় কাজ করলে এদের সুবিধা হয়, যেরকম মন চায় এরকম করে যেতে পারে। রাত্রবেলা করতেছে তো এটা ভালোভাবেও তো করতেছে না, এই যে পেজ ঢালাই দিতে আছে তো অনেক জায়গায় ঘ্যাপ আছে। তারপর প্রত্যেক দিনের কাজ করতেছে, রাত্রে এই ভিটামিন দিয়েই করতেছে, তাও পরিপূর্ণভাবে দিতে আসে না। কাজ কোনো রকম করে তারা চলে যেতেছে। পটুয়াখালী বাউফলের বগা বন্দর থেকে বাহেরচর বাজার সড়ক, এই পথেই উপজেলার 5 ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষের নিত্য দৈনন্দিনের চলাচল। গ্রামবাসীর ভোগান্তি কমাতে 2023-24 অর্থবছরে সড়ক প্রশস্তকরণ প্রকল্প হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত। স্থানীয়দের অভিযোগ, এ কারণেই তড়িঘড়ি করে কোনোরকম কাজ করছে ঠিকাদাররা। মানে আজ কাজ করে গেছে, কাইলি গাড়ি যত কাইলি গেলাম না। রাস্তাটা আপনার 42 সেন্টিমিটার পেজ ঢালবে, সেখানে 25 থেকে 30 সেন্টিমিটার তারা পেজ ঢালতেছে। পিছে আজ গেলে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আছে, আর উপরে নাই, কোনো জায়গায় নেই। এলজিডি দরপত্রে ঠিকাদারির দায়িত্ব পায় চট্টগ্রামের প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স আর রংপুরের ঠিকাদার খায়রুল কবির ও রানা গুপ্ত। বরাদ্দ 24 কোটি টাকার বেশি। জানা যায়, বর্তমানে সাব ঠিকাদার হিসেবে কাজ করছেন এই জেলারই কবির খান ও জামাল হোসেন নামে 2 জন। কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করছেন তারা। এস্টিমেটের বাইরে আসলে কিছু করার সুযোগ নাই এই মুহূর্তে। অফিসগুলো এত হার্ড, আপনি চাইলেও কিছু করতে পারবেন না। গতকালকে শুনছি, আমাকে বলা হয়েছে আমি সাথে সাথে স্টপ করাই দিছি, আর রাতে কাজ করতে পারবে না। এসব তত্ত্বাবধানের দায়িত্ব যাদের, কি বলছেন সেই প্রকৌশলীরা? রাস্তা প্রায় শেষ, কার্পেটিং করা 2-3 দিন কাজ চললে আমার হয়ে যাবে। এটা মাছ পাতা হয়ে গেলে, বাধা হইলে রাস্তাটা আবার বন্ধ হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। আপনি অন্য তথ্য যখন একটা সুযোগ আসবে তখন আমি ভালো তথ্য আপনার ধরাই দেবো, যদি পারেন এটা একটু হাইট করে যাইয়েন। বিকালবেলা শুরু করার কথা, বিকালে শুরু করছে, যদি কিনা ওই যে আপনার বিকালের মধ্যে না করে পারে তাহলে হয়তো সন্ধ্যাকালে করতেছে এরকম। 1 যুগেরও বেশি সময় ধরে বেহাল এই সড়কে ভোগান্তি পোহাচ্ছে বাউফলবাসী। তাই আর নামমাত্র সংস্কার নয়, এবার টেকসই কাজের দাবি স্থানীয়দের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আজ 17 এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় দিন। 1971 সালের এই দিনেই মুজিবনগরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি আর তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে গঠিত হয় সরকার। বঙ্গবন্ধু কারাগারে থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। সরকার শপথ গ্রহণের পর বৈদ্যনাথতলাকে মুজিবনগর নামকরণ করা হয়। এই সরকারের নেতৃত্বেই মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের অংশগ্রহণে 9 মাস যুদ্ধের পর বিজয় অর্জন করে বাংলাদেশ। 17 এপ্রিল সরকার গঠন না হলে মুক্তিযুদ্ধকে বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ হিসেবে আখ্যায়িতের সুযোগ ছিল বলেও মনে করেন বিশ্লেষকরা। তাই দিনটিকে মুক্তিযুদ্ধের স্বীকৃতির মূল ভিত্তিও বলছেন সংশ্লিষ্টরা।
এদিকে মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই, এমনটাই জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুজিবনগর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। ফারুকী আজম বলেন, মুজিবনগর সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সাংবিধানিক সরকার। এটা দেশের মুক্তিযুদ্ধকে সুসংহত করেছে। পরবর্তীতে নির্বাচিত সরকার কি করবে সেটা তাদের ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। কিছু বিষয়ে আদালতের রায়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। মুজিবনগর সরকার হিসেবে নামকরণ করা হয়েছে। তো এটা আমাদের বাস্তব ইতিহাস। ইতিহাসের উপরে কোনো কিছু আরোপ করা যায় না। ইতিহাস ইতিহাসেই। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান চেয়ে মানববন্ধন করেছে সিলেট জেলা বিএনপি। দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পাশাপাশি একই ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা দিনারের স্বজনরাও অংশ নেয় এতে। বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলী ও দিনারকে গুম করেছিল। সিলেটের মানুষ তাদের ফিরে আসার অপেক্ষায় আছে। গুমের ঘটনায় জড়িতদের বিচারের দাবিও জানান বক্তারা। খুলনা বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সি ও আর দুপুর 2টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও বুয়েট ও রুয়েটেও আয়োজন করা হয় পরীক্ষার। কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ডক্টর রেজাউল করিম। পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট জানান শিক্ষার্থী অভিভাবকরা। বেনাপোল স্থলবন্দরে পরপর কয়েকটি চুরির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং নিরাপত্তা দুর্বলতার সুযোগেই ঘটছে এরকম কাণ্ড। একাধিক চুরির পর বেনাপোল স্থলবন্দরের উপর থেকে আস্থা হারাতে শুরু করেছে আমদানিকারকরা। চুরির বিষয়টি স্বীকার করে নিরাপত্তা আরও জোরদারের আশ্বাস বন্দর কর্তৃপক্ষের। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। ভারত থেকে আমদানিকৃত পণ্যের বেশিরভাগই দেশে প্রবেশ করে এই বন্দর দিয়ে। সুযোগ সুবিধা এবং নিরাপত্তার দিক থেকেও দেশের অন্যান্য বন্দরের চেয়ে এগিয়ে আছে বেনাপোল স্থলবন্দর। অথচ সাম্প্রতিক সময়ে রাজস্ব ফাঁকি দিতে অবাধে মিথ্যা ঘোষণা দিয়ে আনা হচ্ছে মালামাল। বন্দরে প্রবেশের পর শেড ইনচার্জ, সিএনএফ এজেন্ট ও বন্দর কর্তৃপক্ষের যোগসাজশে তা সরিয়ে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। সেই সাথে শেড থেকে মালামাল চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়ীদের মাঝে। কিছুদিন আগে এক শ্রমিক সর্দারকে হাতে নাতে শেড থেকে কাপড় পাচারকালে ধরা হলেও ছেড়ে দেওয়া হয় আইনি পদক্ষেপ না নিয়েই। কাস্টমস কর্তৃপক্ষের সার্ভিলেন্স টিম ফাইনালি মালামাল কাউন্ট করার জন্য যখন সেখানে যায়, দেখা যায় 37 বেল মাল সেখানে নাই। এটা আরো দুঃখজনক। দুইটা চুরির ঘটনা ঘটেছে এবং সাধারণ মানুষের অবাধ যাতায়াত আছে এখানে। তো আমরা চাই যে নিরাপত্তাটা কঠোর হোক। স্থানীয়দের অভিযোগ, বন্দরের অতিলোভী কিছু কর্মকর্তার জন্য আস্থা ও সুনাম হারাতে বসেছে বেনাপোল স্থলবন্দর। একের পর এক এমন ঘটনার পরও কার্যকর কোনো ব্যবস্থাই নেয়নি কর্তৃপক্ষ। এই যে গত সপ্তাহে আপনার হচ্ছে দেখলাম যে বেনাপোল শেডের ভিতরে আপনার হচ্ছে 10 বেল্ট আপনার মাল চুরি হলো আপনার দিনে। তাই এক কথা হচ্ছে, এইভাবে যদি চুরি হতে থাকে তাহলে তো হচ্ছে আমাদের যারা পার্টি আছে, যারা আছে, তারা বেনাপোল থেকে তো মুখ ঘুরিয়ে নেবে। সমস্ত গেট এবং বন্দরটা মনে হয় যেন উন্মুক্ত। কোনো গেট সিকিউরিটি দ্বারা নিয়ন্ত্রিত না, কাস্টমস দ্বারা নিয়ন্ত্রিত না। বন্দরের নিরাপত্তার অবনতির বিষয়ে জানেন খোদ পরিচালক। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিলেন তিনি। চুরির প্রবণতা এখানে আছে, তো কয়েকটি ঘটনা ঘটার পরে সাথে সাথে সেগুলোর বিরুদ্ধে আমি ব্যবস্থা নিই এবং কিছু মালামাল যেগুলো খোয়া গিয়েছে সেগুলো উদ্ধার করি
তো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আমরা ইতিমধ্যে আনসারের সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রস্তাব দিয়েছি এবং আনসারের সংখ্যা বৃদ্ধি করা হবে। সম্প্রতি বন্দরের শেড থেকে চুরি যাওয়া পণ্যের বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে 2.5 ঘন্টা মহাসড়কে বন্ধ থাকে যান চলাচল। সকাল 9:30টায় জৈনাবাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে HDF অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের 2 মাসের বেতন ও হাজিরা বোনাস বকেয়া রেখেছে। এর আগে কয়েকবার পরিশোধের আশ্বাস দিলেও বিষয়টি সমাধান হয়নি। এদিকে শ্রমিকদের অবরোধের কারণে সড়কের 2 পাশেই সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। চরম দুর্ভোগে পড়েন যাত্রী চালকরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে বেলা 12টার সময় অবরোধ প্রত্যাহার করে নেয় বিক্ষোভকারীরা। বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন রেডিয়াল ইন্টারন্যাশনালের শ্রমিকরা। সকালে গাজীপুরের জিরানি এলাকায় কারখানার প্রধান ফটকের সামনে এসে কর্মসূচি পালন করেন তারা। শ্রমিকদের অভিযোগ, শ্রমিক বিক্ষোভের মুখে মালিকপক্ষ কারখানাটি গত 13 এপ্রিল বন্ধ ঘোষণা করেন। এতে অনিশ্চয়তায় পড়ে প্রায় 3000 শ্রমিক। কাজের পরিবেশ নিশ্চিত করে দ্রুত কারখানা খুলে দেওয়ার দাবি জানান শ্রমিকরা, অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমাদের একটাই দাবি, আমাদের উপর যাতে খুলে দেওয়া হয়, কারণ আমাদের ঘরবাড়ি আছে, দোকানপাতি আছে। আমাদের ফ্যাক্টরিটা খুলে দেখ, আমরা শান্তিভাবে চাকরি করি, কাজ করি, আমরা সবাই ফ্যামিলি নিয়ে বাঁচতে চাই, কাজের পরিবেশ সুন্দর চাই এবং আমাদের কারখানা বন্ধ আছে, আমাদের কারখানা খুলে দেওয়ার জন্য পরিবেশ চাই। কিশোরগঞ্জে বড় ফসলের বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। ধার দেনা করে আবাদ করলেও মিলছে না কাঙ্ক্ষিত দাম, তাই উৎপাদন খরচ উঠা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। বড় ফসলের অফুরন্ত ভাণ্ডার কিশোরগঞ্জ। এবারও এই জেলায় বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এরই মধ্যে শুরু হয়ে গেছে ফসল ঘরে তোলার উৎসব। এবার ফসল মোটামুটি ভালো হয়েছে। কাটা পেতে প্রায় আমি 5খানি ক্ষেত করছি আর কি। 5খানি ক্ষেতের মাঝে মনে করেন কাটা খেতে 10 মণ হয়েছে। ধান কাটার সময় হলে আমরা খুব ভালো লাগে, আমরা ফজর থেকে লই আমরা সন্ধ্যা পর্যন্ত কাজ। তবে উৎপাদন খরচ আর ঋণের দায় মেটাতে মাঠ থেকেই ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেকে। এই সুযোগে নতুন ধান সংগ্রহে নেমেছে ফরিয়ারা। শঙ্কা দেখা দিয়েছে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে। নাকি এই বেড়াতে লগ্নি বেড়াতে দেন কেত ধান আসিন 1700 টাকা মন পুরান ধান, নতুন ধান হয়েছে 800-900 টাকা মন। আমরা কি হইরা বাঁচাম? মাজনায় কারণে টেহার লাগি ধানের দাম কম, বেচলে তো আমি কি পাই, আমার মাজনটি কি দেন। কৃষকদের অভিযোগ, সরকারি ক্রয় কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করছে এক শ্রেণীর ব্যবসায়ী সিন্ডিকেট। ফলে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে ভোগান্তি পোহাতে হয় তাদের। সরকার যদি আমরা বীজ সার বা কিছু টাকা পয়সা আমরা সুদের হার না নে দিয়ে দিত, তাহলে আমরা সুখী। মেশিন আমাকে হাওড়ে অতি পরিমাণে বেশি হওয়াতে আমরা কোনো ন্যায্য মূল্য পাই না। কিশোরগঞ্জে এবার 1,68,115 হেক্টর জমিতে বড় ফসলের আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 11,83,368 টন। ফলনও হয়েছে বাম্পার। ইতিমধ্যে কৃষক উৎসব আমেজে ধান কাটা শুরু করেছে এবং আমরা আশা করছি যে আগামী 10ই মের মধ্যে কৃষক তার ফসল ঘরে তুলতে পারবে, যদি না প্রাকৃতিক দুর্যোগের কোনো সম্ভাবনা থাকে। আমরা কৃষকদেরকে এই লক্ষ্যে পরামর্শ দিচ্ছি। বড় চাষিদের আর্থিক সমস্যা সমাধানে সুদবিহীন কৃষি ঋণ চালুর পাশাপাশি তাদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবি জানিয়েছেন কৃষকরা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে বাড়ির পাশের ধানক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহত আমিনা বেগম ঘোড়ার চালার সৌদি প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, গত রাতে আমিনা বেগম তার স্বামীর সাথে মোবাইলে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে আসে। এরপর রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। সখীপুর থানার ওসি জানান, শ্বাসরোধে হত্যার পর তার স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের মেয়ে মামলা করেছে।
দৃষ্টিনন্দন হাত পাখা তৈরি হচ্ছে হাওরের নিকলিতে। অর্ধ শতাব্দী ধরে উপজেলার দামপাড়া ইউনিয়নের সূত্রধরপাড়া, টেকপাড়া ও মালপাড়ার পরিচিত হয়েছে তালপাখা গ্রাম নামে। এখানকার ৩৫০ পরিবারের সংসারের চাকা সচল রেখেছে পাখার কারিগররা। বলছেন পৃষ্ঠপোষকতা পেলে এই কুটির শিল্প আরও বিস্তৃত হবে, কাজের সুযোগ পাবেন নারীরাও। তালপাখা একসময় বহুল ব্যবহৃত হলেও এখন বিলুপ্তির পথে এটি। তবে অর্ধ শতাব্দী ধরে দামপাড়া ইউনিয়নের টেকপাড়ায় চলছে পাখা তৈরির কাজ। ধীরে ধীরে যুক্ত হয়েছে মালপাড়া এবং সূত্রধর পাড়ার নারীরাও। তালপাতা প্রথমে ভাঁজ, বেত, চুঙ্গি, প্লাস্টিক, বাঁশের জালি বেত, প্লাস্টিকের বেত, চুঙ্গি, রং, অনেক কিছু লাগে। লেখাপড়ার পাশাপাশি আমি ওদেরকে পাখা বানানোর কাজে সাহায্য করেছি, আর এগুলা বিক্রি করে আমাদের জীবিকা নির্বাহ করা হয়। প্রতি বছরে আমরা 400-500 পাখা তৈরি করি। তারা এই পাখার লইছে, ব্যবসা লইছে, লইয়া গিয়া এরা পোলাপান ডিম চুরুচুর আছে, বড় হয়েছে, এরা জীবনযাপন করছে পাখার উপর দিয়া। কারুকাজ এবং নির্মাণ শৈলী ভেদে এক একটি পাখা 140 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। তালপাতা, সুতা, বাঁশ এবং বেতের দাম বৃদ্ধি পাওয়াতে হাত পাখা তৈরিতে 60 টাকার মতো খরচ হচ্ছে। সারা বছরই পাখা তৈরির কাজ চললেও সবচেয়ে বেশি আয় হয় বৈশাখ মাসে। 1000 পাখা বানাইতারি 1 লাখ টাকা মানেন আমরা সংসারের ছেলে মেয়ের লেখাপড়ার কাজে। যদি সরকার এই গ্রামের মানুষকে বর্তমানে বিনা সুদে ঋণ বিতরণ করে, তাহলে এই শিল্পটি, কুটির শিল্পটি দেশের একটি বহু মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম হিসাবে গড়ে উঠবে। সুদমুক্ত ঋণ বিতরণ সহ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই কুটির শিল্প আরও বিকশিত হবে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ে ঐতিহাসিক যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে নজরুল প্রমিলার স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। হাজারো দর্শকের সামনে তুলে ধরা হয় নবাব সিরাজউদ্দৌলার সাথে মীর জাফরের বিশ্বাসঘাতকতার গল্প। নানা বয়সী দর্শকদের মধ্যে অংশ নেয় কিশোর কিশোরীরা। জানায় এমন আয়োজন খুব একটা হয় না বলে এসবের প্রতি আগ্রহী নন তারা। তবে ঐতিহাসিক যাত্রাপালা দেখে খুবই আনন্দ পেয়েছেন তারা। বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে গোপালগঞ্জ সদরে অনুষ্ঠিত হল সনাতন ধর্মাবলম্বীদের 100 বছরের ঐতিহ্যবাহী চড়ক ঘুল্লি। দেখতে ভিড় করে হাজার হাজার মানুষ। চড়ক ঘুল্লিকে কেন্দ্র করে বসে গ্রামীণ মেলা। সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার পাঠানো ছবিতে দেখে নিব উৎসবের খণ্ডচিত্র। অর্থাৎ 8 জন মানুষ ঘুরবে। এটা বাঙালি ঐতিহ্যের একটা প্রাচীনতম প্রথা, এটা যুগ যুগ ধরে চলে আসতেছে। এই চড়ক পূজা একটা হিন্দু ঐতিহ্যবাহী পূজা এবং দশম চড়ক অত্র এলাকায় এই যে প্রথম। আমি এখানে আমার মামা এবং ভাইয়ের সাথে এসেছি। এখানে হচ্ছে আমাদের চড়ক পূজা, খুব একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এই প্রথম এখানে স্কুলে 8 চড়ক অনুষ্ঠিত, তো সেই জন্য ভালোই এখানে অনেকে উপস্থিত হয়েছে। যেহেতু 8 চড়ক, তাই দেখার জন্য সবাই আগ্রহী। আমাদের এটা অনেক ভালোই লেগেছে। তো আমরা এটা প্রথম 8 চড়ক দেখছি, তা আমাদের জন্য এটা মনে অনেক ফিলিংস ঢুকছে। সব আমরা একসাথে উপভোগ করতে চাই আনন্দটা। আগের বছর আমরা দেখেছিলাম 6 জন ঘুরেছিল, এবার আমরা দেখবো 8 জন ঘুরবে। আমরা খুবই উৎসাহিত দেখার জন্য। আগের চড়কগুলো মোটে 2 জন করতো, এখন তো 8 জন, অনেক পার্থক্য হয়েছে। শিবের আরাধনা করার জন্য সুন্দরনাথ নিজের গায়ে বসি ফুরিয়ে শিবকে সন্তুষ্ট করেছিল। সেই থেকে এই ঐতিহ্যবাহী চড়ক মেলা বাঙালির হিন্দু ধর্মের হিন্দুদের ঘরে ঘরে এইটা করে আসছে।
আমার বাপ ঠাকুরদা তারা করে আসছে, এখন সেই পরম্পরায় আমরা এখন করছি। এখন আমাদের এই মেলা আমরা অনেক দিন যাবত করছি। আমাদের শুরু হয়েছিল 4 চড়ক দিয়ে।